খানিকটা কি স্বস্তিবোধ কাজ করছে? তিনি অভিযুক্ত ছিলেন এবং শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন। জামাত কট্টর মৌলবাদীর যারা সমর্থন, সেই মৌলবাদী সমর্থকরা তারা ঠিক এরকম প্রশ্ন তুলেছে। জামায়াত তো 2 নম্বরে থাকবেই। দুই বেগমের রাজত্ব যদি সত্যি সত্যি ভারত প্রত্যার্পণের পথে হাঁটে, তখন আপনারা কি করবেন? খুন করেছেন, আপনারা মানুষ মেরেছেন, আপনি প্রপার খুন। সংখ্যালঘু হিন্দু যারা বিশেষ করে, তাদের উপরে একের পর এক অত্যাচারের অভিযোগ উঠেছে। ইউনূস তাড়ালেন শেখ হাসিনাকে, তারেক রহমান ফেরাবেন হাসিনাকে। জেতার পর, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে কি কি সুবিধা পেল? শেষ কথা আপনার সাথে শেখ হাসিনার কি হলো? বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচ বা ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে এই বিষয়টির কোনো আজ ভাই অনুভব করছেন? বাংলাদেশ গত 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের পরিস্থিতি বারবার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ভারতে আছেন বলে অনেকেই বলছেন, তা সত্ত্বেও আওয়ামী লীগ তাদের অবস্থানটি কি হবে, তারা কি ভাবছেন তারেককে নিয়ে? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাদ্দাম হোসেন, যিনি ছাত্রলীগের সভাপতি। খানিকটা কি স্বস্তিবোধ কাজ করছে? খানিকটা স্বস্তিতে আছেন আপনারা আওয়ামী লীগের নেতারা? না, আমরা তো একটা গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে আছি এবং এই গণতান্ত্রিক লড়াই তো শেষ হয়নি, কারণ বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে, সেটিই কিন্তু আমাদের ঘোষিত লক্ষ্য এবং আমরা মনে করি যে এটাই বাংলাদেশের সত্যিকারের রোডম্যাপ হওয়া উচিত দলমত নির্বিশেষে। যে কারণে সেটাতেই আমরা ফোকাস করছি, আমরা ফোকাস হারাইনি। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাতেও আমরা একই লক্ষ্য নিয়ে এগুচ্ছি। না, অনেকেই বলছেন যে যদি জামাত ক্ষমতায় আসতো, শফিকুর রহমানরা প্রধানমন্ত্রী হতেন, সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের চাপ রাজনৈতিকভাবে আরও বাড়তো। যেহেতু আপনারা এখন নিষিদ্ধ, বাংলাদেশে নির্বাচনে লড়তে পারেননি, সেখানে তারেক রহমানের ক্ষমতায় আসা, তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা, আপনারা দলগতভাবে খানিকটা তো সুখে আছেন, মানে শান্তি। দেখা যাচ্ছে আপনাদের দলের নেতাদের অফিস খুলে দিচ্ছেন বিএনপির নেতারা, কোথাও গিয়ে সেটিং বিষয়টা বারবার উঠে আসছে। অন্য কোনো ইকুয়েশনের উপরে আসলে আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করে না। আওয়ামী লীগের রাজনীতি জনগণ কেন্দ্রিক এবং আত্মশক্তির উপর নির্ভর করে। কোনো সিগন্যাল, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল এটি নয়। আমরা আমাদের নিজস্ব যে উপলব্ধি আছে, বিবেচনাবোধ আছে, লক্ষ্য আছে, সেটি মাথায় রেখে আমরা রাজনীতিটা করি। এবং একই সঙ্গে এটিও অবশ্যই স্বীকার করতে হবে যে উগ্রবাদী, মৌলবাদী গোষ্ঠী কিংবা ধর্মান্ধ রাজনীতির যারা পরিচয় বহন করে, যারা রাষ্ট্র ক্ষমতা এক প্রকার কলকবজায় রেখেছে, তারা একেবারে চূড়ান্তভাবে ক্ষমতা দখল করতে পারা না পারার প্রশ্নটি তো অবশ্যই আমরা রাজনৈতিক বিবেচনায় রাখি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে দুটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন তার প্রথম এবং প্রাথমিক কাজ আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা, শাসন মানে আইন শৃঙ্খলার পুনরুদ্ধার করা। যেমন বলেছেন, তেমনই শেখ হাসিনার প্রত্যার্পণের ইস্যুতে তিনি বলেছেন আইনগত বিষয়টি দেখা হবে, আইনগতভাবে যা করা যায় করবেন। এই মন্তব্য দুটির মধ্যে কিন্তু অনেকে নানান ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। আপনারা কি বুঝলেন তারেক রহমানের এই প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি যা বললেন সেই বিষয়? আইনের শাসনের দৃষ্টান্তের কথায় যদি বলি, যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন, বিভিন্ন দুর্নীতির মামলায় শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন। কে? তারেক রহমান। তারেক রহমান। এবং এই যে মামলাগুলো ডিসমিস করে দেওয়া হয়েছে, রায় বদলে দেওয়া হয়েছে, আদালতের একদিনও যেতে হয়নি। তো এটি কি আইনের শাসনের উদাহরণ ছিল? এবং এই গত 1.5 বছর ধরে বাংলাদেশে যা হয়েছে, বিশেষ করে বিচারাঙ্গনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা, ক্যাঙ্গারু করে ট্রায়াল করা, এটি তো সরকার এবং বিএনপি, জামায়াত, এনসিপির যোগ সাজসের মধ্য দিয়েই তো এটি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী আক্রমণের সঙ্গে যারা সম্পৃক্ত, মৌলবাদী আক্রমণের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের অভিযোগে যারা দণ্ডপ্রাপ্ত ছিল, তারা কিন্তু আজকে সংসদ সদস্য হয়েছে। তো এইখানে কিন্তু আইনের শাসনের প্রশ্নটিকে কারা কতটুকু গুরুত্ব দেয় এবং আসলে আপনার ট্র্যাক রেকর্ডের উপর ভিত্তি করেই তো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সে কারণে কিন্তু এই প্রত্যেকটি বিষয় নিয়ে আসলে প্রশ্ন আছে। শেখ হাসিনার আমলে প্রতিশোধ স্পৃহা একটা বিষয় ছিল, খালেদা জিয়াকে জেলবন্দি করা, তারেকে দেশে না ফেরা। বলতেই পারতেন শেখ হাসিনাকে আমরা প্রত্যর্পণ করার জন্য বলবো, ভারতের কাছে কড়া প্রতিক্রিয়া জানাবো, সেসব তিনি বলেননি। তিনি উপরন্তু আপনাদের সুবিধা করেই যেন বললেন যে আইনের শাসন স্থাপিত করতে হবে আমাকে। এক ধরনের আইনবিহীন রাষ্ট্রে পরিণত হওয়া, এটার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, সেখানে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামায়াত, এনসিপি, তাদেরও কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। তবে একই সঙ্গে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ফরওয়ার্ড লুকিং এবং তারা ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি যেন বাংলাদেশে চালু হয়, সে ব্যাপারেই তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভূমিকা রাখার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। এবং একই সঙ্গে পরিবর্তিত যে রাজনৈতিক বাস্তবতা, এটি মাথায় রেখে কিন্তু আওয়ামী লীগ যে ফ্লেক্সিবিলিটি দেখানো, অ্যাডাপ্টেবিলিটি দেখানো, সেটিও কিন্তু আওয়ামী লীগ শো করেছে।
তা আমি মনে করি যে আওয়ামী লীগ একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশলটি যদি আপনি দেখেন এবং বাংলাদেশের পলিটিক্যাল হিস্টোরি যদি মাথায় রাখেন, আপনি দেখবেন যে এর আগে নির্বাচন প্রতিহত করা, জনগণকে জিম্মি করা, ভোট কেন্দ্র জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া, সাধারণ মানুষের উপরে আঘাত করা, তছনছ করে দেয়া, গোটা দেশে সহস্রাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিএনপি জামায়াতের তাণ্ডবে। বিপরীতে আওয়ামী লীগ কিন্তু একটা শান্তিপূর্ণ হয়ে বয়কটের আহ্বান জানিয়েছে, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য কথা বলেছে। তথ্য বলছে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একাধিক এলাকা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বা আওয়ামী লীগের গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কিছু বুথ বাকি ফাঁকা ছিল ঠিকই, কিন্তু বহু মানুষ ভোট দিতে বেরিয়েছেন। আওয়ামী লীগের মানুষজন যারা ভোটার, তারা কাকে ভোট দিলেন? তারা তো তারেকে জেতার জন্য তার পথ তারা সুদৃঢ় করে দিলেন, তারা ভোট দিলেন তারেকে। তাদের একটা আশা রয়েছে যে তারেক জিতবেন, তারেক জেতার পরে আবার নতুন করে আওয়ামী লীগ ব্যাক করবেন। মানে কোথাও গিয়ে আমি আবার সেই প্রশ্নেই যাব, এই তারেক রহমানের জয়, খালেদা জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনার বাংলাদেশে ব্যাক করা বা ফিরে যাওয়ার পথ তার সুগম করলো না সাদ্দাম? দেখুন, আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রহসনের নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আওয়ামী লীগের কামব্যাকের বিষয় সেটি নয়। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ পরিষ্কারভাবে দেশের অভ্যন্তরে আমাদের নেতাকর্মীরা সক্রিয় আছে, ভূমিকা পালন করে যাচ্ছে এবং ফ্যাসিবাদী ইউনূসের যে শাসন সেটির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের লড়াই সংগ্রাম এটি ভূমিকা রেখেছে। কারণ আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে এই অবৈধ উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর ইউনূস বার্তা দিয়েছেন তিনি 4-5 বছর ক্ষমতায় থাকতে চান অনির্বাচিতভাবে। এক্ষেত্রে আওয়ামী লীগের গণতান্ত্রিক অবস্থান, আওয়ামী লীগের পরিকল্পনা, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার খুবই সাহসী এবং দূরদর্শী ভূমিকা এই বর্তমান দখলদার সরকারের মেয়াদ কমিয়ে আনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর নির্বাচন প্রসঙ্গে যদি আপনি বলেন তাহলে হচ্ছে যে আমাদের বক্তব্যের বাইরে আপনি যদি নির্বাচন কমিশনের বক্তব্যের দিকেও তাকান, যে এটি আসলে নির্বাচনের যে হারটি দেখানো হচ্ছে, কাস্টিং ভোটটি দেখানো হচ্ছে, এটি আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে, এটি আসলে পূর্ব নির্ধারিত এবং এটি যে ভোটের প্রদানের হার এটি আসলে 12 তারিখে নির্ধারণ করা হয়নি, এটি আসলে যেদিন তারা ইলেকশন শিডিউল দিয়েছে সেদিনই তারা আসলে ঠিক করে রেখেছে। তো এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এই যে ফলাফলটি তারা দেখাচ্ছে এটি আসলে ইঞ্জিনিয়ার্ড, এটি আসলে এক ধরনের ম্যানিপুলেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা আসলে তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হাউস সেটাতে আসলে এক ধরনের প্রোডাক্ট উৎপাদন করার মতো এটা করা হয়েছে। আপনার কথা শুনতে শুনতে না আমার মাঝে মাঝে হাসি পেলো হঠাৎ করে। কেন হাসি পেলো? তার প্রথম কারণ, আপনার কথার মধ্যে কেমন যেন শফিকুর রহমানের দল, জামাত, কট্টর মৌলবাদী যারা সমর্থন, সেই মৌলবাদের সমর্থকরা তারা ঠিক এরকম প্রশ্ন তুলেছেন, ইঞ্জিনিয়ারিং শব্দটা তারা ইউজ করেছেন, ভোট ঠিক করে হয়নি, ছাপ্পার কথা বলেছেন। আবার পাল্টা বিএনপি বা বাকি নেতারা বারবার করে যখন ভোটের কথা বলছেন, ছাপ্পার প্রসঙ্গ উঠছে, 2018 সাল বা আগের যে নির্বাচনে বিএনপি ভোট বয়কট করে, সেখানে রাতারাতি এক রাতে নৌকা, মানে আপনারা ছাপ্পা দিয়েছেন, আপনার দলের নেতারা দেদার ভোট লুট করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই নির্বাচনে কিন্তু সকল দলের অংশগ্রহণ করার সুযোগটা উন্মুক্ত ছিল। সেখানে কিন্তু আইনগত কোনো ধরনের বাধা নিষেধ, কোনো ধরনের রাজনৈতিক বাধা নিষেধ কোনো দলের উপরই কিন্তু সেটা আরোপ করা ছিল না। এমনকি জামায়াত ইসলামীর যারা সদস্য ছিলেন তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো সেদিক থেকে কিন্তু এই নির্বাচন একেবারে যদি আপনি প্রাথমিকভাবে দেখেন, মৌলিকভাবেই দেখেন, তাহলে এটি একটি ফ্লট ইলেকশন। এখন একটি দলকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে রাখছেন এবং আমরা এই প্রশ্নটিকে ভাবছি যে এই প্রশ্নটি আসলে অগুরুত্বপূর্ণ। আমরা ফলাফলের বিষয়গুলোকে এটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করছি, মতামত দেওয়ার চেষ্টা করছি, আমাদের ভুলভ্রান্তি নিয়ে ফলাও করে দেখানোর চেষ্টা করছি। সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে গণতন্ত্রের মৌলিক যে শর্ত রয়েছে সেই শর্তটি কিন্তু লঙ্ঘন ঘটানো হয়েছে। নির্বাচন যদি হতে হয় তাহলে তো সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সমস্যা যদি হয়ে থাকে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হওয়া, তাহলে সমাধানটি হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা। এটি নয় যে আপনি এক ধরনের একতরফা ইলেকশন করবেন। দলকে বলার চেষ্টা করছি যে জামায়াতের এই উত্থান, জামায়াতের উত্থান তো স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। যখন আপনি রাজনৈতিক দলটির প্রতিযোগিতা হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে, সেখানে জামায়াত তো 2 নম্বরে থাকবেই। তো এই দায় তো যারা এই প্রহসনের ইলেকশন করছে, যারা এই নিজেদের মধ্যে মামা ভাগ্নের ইলেকশন করছে, তাদের মধ্যেই তো এটি হওয়া স্বাভাবিক। এবং এই যে তারা ভাগ বাটোয়ারা নির্বাচন করেছে, আপনি দেখেছেন যে বাংলাদেশের ইলেকটোরাল হিস্টোরি যদি দেখেন যে আমাদের এই মৌলবাদী রাজনৈতিক দলগুলো, উগ্রবাদী গোষ্ঠীগুলো কখনোই তাদের যে ট্র্যাক রেকর্ড, এবং সেটিও কখনো বিএনপির সঙ্গে জোট করে তারা 17-18টি কিংবা 2008 সালে তো মাত্র 2টি সংসদীয় আসনে তারা নির্বাচিত হয়েছিল। এবার সংখ্যাটি দাঁড়িয়েছে 70-80টি। এটি আসলে নিজেদের মধ্যে তারা ভাগ বাটোয়ারা করে নির্বাচনটা করে নিয়েছে এবং এটির মাধ্যমে একটি হচ্ছে যে তারা ক্ষমতার যে ট্রান্সফার সেটি বিএনপির কাছে করেছে। আবার একই সঙ্গে আপনি দেখেন যে এই যে মৌলবাদী রাজনৈতিক দল, যেটি বাংলাদেশের জনসংখ্যার প্রতিনিধিত্ব করে না, বাংলাদেশের জনগণের কাছে উল্লেখযোগ্য সমর্থন নেই, তারাও কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো সেদিক থেকে কিন্তু এটি
আপনি বলতে পারেন যে এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার এই যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নগুলো অস্বীকার করার সুযোগ আসলে কারোরই নেই। দুই বেগমের রাজত্বে, আমি খালেদা জিয়ার সময়কাল বলছি, শেখ হাসিনার কথা বলছি, তারা জামাতের সাথে বিএনপি জোট করেছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে 5%-এর বেশি ভোট অথবা একটি দুটি আসনের বেশি তারা পায়নি। আপনাদেরও দায়ী ছিল জামাতের উত্থানের পেছনে। এই উত্থানটির কথা বলা হচ্ছে, যখন একতরফা ইলেকশন করবে তখন তো জামায়াতের উত্থান হবেই। আজকে তো শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ নয়, অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল এবং বাংলাদেশের জাতীয় সংসদে এর আগের নির্বাচনগুলোতে যাদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল জাতীয় পার্টি, তাদেরকেও কিন্তু এক ধরনের বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে। সরাসরি আইনগত নিষেধাজ্ঞা না দিলেও কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আপনি নির্বাচন করবেন বিএনপি জামায়াতের মধ্যে এবং আপনি আশা করবেন যে বিএনপির পরে দ্বিতীয় রাজনৈতিক দল হবে আরেকটা, এটা তো আশা করা সম্পূর্ণভাবে ভুল। আরেকটি হচ্ছে যে এই জামায়াতে ইসলামীর যে রাজনীতি, এটির যে এক ধরনের সহযোগিতা করা, এটার ইনকিউবেশন সেন্টার, এটার লাইফলাইন দেয়া, এটা সম্পূর্ণভাবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় শুভেচ্ছা জানাচ্ছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাচ্ছেন তারেক ভাই সম্বোধন করে। এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি আবার পুনরুজ্জীবিত হয়, কোথাও গিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আপনাদের যারা রয়েছেন বিপদ তো বাড়ছে, মানে হাসিনাকে যদি সত্যি সত্যি ভারত প্রত্যার্পণের পথে হাঁটে, তখন আপনারা কি করবেন? আওয়ামী লীগ নিজের রাস্তা নিজেই করে নেবে। আওয়ামী লীগ জনগণের উপর ভরসা করেই বাংলাদেশের রাজনীতিকে পরিচালিত করবে, গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে সংলাপের বার্তা, বিশেষ করে আলাপ আলোচনার যে পরিসর, সেটিও উন্মুক্ত রাখার পক্ষপাতী। আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অনেক প্রিয় একজন মানুষ, আমরা সবাই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বলা হয় যাকে, সজীব ওয়াজেদ জয়, ইতিমধ্যেই কিন্তু এই বার্তাটি দিয়েছেন যে সংলাপ করা, উন্মুক্ত থাকা। তিনি একটু থামাচ্ছি, তিনি তো প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন না বলছেন বলে শোনা যাচ্ছে। হাসিনার যিনি ছেলে আছেন সজীব ওয়াজেদ জয়, তিনি প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন না বলছেন। না, তিনি ইতিমধ্যেই কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন যে সংলাপের পরিবেশটা উন্মুক্ত রাখা, নিজের আত্মশক্তিতে ভরসা রাখা এবং জনগণকে ঐক্যবদ্ধ করা, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আমাদের সংগ্রামটি চলমান আছে। অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট বাংলাদেশে কাজ করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সাদ্দাম। বহু মানুষ, বাংলাদেশের সরকার তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন, ক্ষুব্ধ ছিলেন, সেটা চক্রান্ত হতে পারে, সেটা আপনাদের অন্য অভিযোগ হতেই পারে, কিন্তু এত মানুষের সেন্টিমেন্ট মাত্র 2 বছর হলো, আবার দেখা যাচ্ছে বিএনপি জেতার পরে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে এত মানুষের সেন্টিমেন্ট পেরিয়ে সেই শেখ হাসিনাকে ব্যাক করানো বা দেশে গিয়ে আওয়ামী লীগ আবার স্বমহিমায় আছে, আওয়ামী লীগ ঠিক আছে, স্বমহিমায় ফিরে আসা, নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা, এটা কি করে সম্ভব? মানে আগামীর পদক্ষেপ তো কঠিন পথ সাদ্দাম, এটা কি করে আপনারা আবার ফিরবেন বাংলাদেশে? একটা হচ্ছে যে আপনি সেন্টিমেন্টের মাপকাঠিটা কি, এটা প্যারামিটারটা কি, এটা তো আপনাকে জনগণের কাছ থেকে রায় নিতে হবে। না হলে তো বিভিন্ন জন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কথা বলবে। আমি একটা রাজনৈতিক দল করি, আমি আমার পার্সপেক্টিভ থেকে কথা বলতে পারি। বিএনপি যিনি করেন, জামায়াত যিনি করেন, অন্যান্য রাজনৈতিক দল যারা করেন, তারা তো পার্সপেক্টিভ থেকে কথা বলবেন। মানুষ গ্রহণ করছে না প্রত্যাখ্যান করছে, এটা নেওয়ার জন্য তো আপনাকে জনগণের কাছে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। তারপরে আমি বলতে পারবো যে একটা রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে আকাঙ্ক্ষিত, না জনগণের কাছে প্রত্যাখ্যাত। আমাদের বিপক্ষে ভোট দেওয়ার অধিকারও মানুষের আছে, আমাদের পক্ষে ভোট দেওয়ার অধিকারও মানুষের আছে, কিন্তু মানুষকে তো সেই অধিকারটা দিতে হবে। আপনাদের সমর্থকরা তো রয়েছেন, তাহলে এত মানুষ যদি আপনাদের সমর্থন করেন আপনাদের কথা অনুযায়ী, তাহলে তারা কেন পথে নামলেন না? তারা কেন প্রতিবাদ করে বললেন না যে আমরা এই ইলেকশন মানি না বা নির্বাচন মানি না, যে নির্বাচনে শেখ হাসিনার দল প্রতিদ্বন্দ্বিতা করছে না? সেটি তো বলছে, এবং সে কারণেই কিন্তু আজকে বয়কট করা, বর্জনের ডাক, এটিকে মানুষ সাধুবাদ জানিয়েছে, গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগের সভাপতি বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, দমন পীড়ন করা হচ্ছে, মিথ্যা রায় দেওয়া হয়েছে, সেগুলো যেন অবসান ঘটানো হয়। আপনাদের কথা বলা হচ্ছে, একটা বড় অংশের মানুষ, বিশেষ করে ছাত্র নেতা যাদের কথা আপনারা টোকাই বলে যাদেরকে কটাক্ষ করেছেন বারবার, সেই ছাত্র নেতারা বারবার অভিযোগ করছেন যে আপনার আমলে, মানে আপনার সমর্থন বা আপনার নেতৃত্বে ছাত্রলীগ গুম ঘর বা কি আয়না ঘর বা গুম করে দেওয়া, একের পর এক মানুষকে মেরে ফেলা, আমি বলি, আর রাস্তাতে নানান রকম অত্যাচার করা, অত্যাচারের কথা তারা অভিযোগ করছেন। শেখ হাসিনাকে তারা বারবার ফ্যাসিস্ট বলা হচ্ছে, লুটপাট চলেছে, উচ্চস্বরে বারবার অভিযোগ করছেন যে আপনারা খুন করেছেন, আপনারা মানুষ মেরেছেন, আপনার নেতৃত্বে একের পর এক মানুষকে মেরে ফেলা হয়েছে, আপনার বিরুদ্ধে একাধিক কেসও করা হয়েছে। আপনি যদি ন্যায় বিচারের কথা বলেন, তাহলে আজকে যখন ইন্ডেমনিটি দেওয়া হয় তখন কি ন্যায় বিচারের শর্তটি থাকে? আপনি জুলাই আগস্টের ঘটনার যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান, আপনি শুরুতেই বলে দিচ্ছেন যে এদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসা যাবে না, এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, তাহলে ন্যায় বিচারটি কি বাংলাদেশে থাকছে? এই প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। জুলাই আগস্টের প্রত্যেকটি হতাহতের ঘটনা যদি আপনি তদন্ত করতে চান, নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে চান,
যারা মৃত্যুর শিকার হয়েছে যেভাবেই হোক না কেন, তার প্রতি যদি আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে চান, তাহলে ন্যায় বিচারের প্রথম পদক্ষেপ কি? আপনাকে যারা অপরাধী, যারা অভিযুক্ত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এখন ইনডেমনিটি দিচ্ছেন আপনি, আবার আপনি আমাকে ন্যায় বিচারের গাল গল্প শোনাচ্ছেন। জাতিসংঘের রিপোর্টে যদি আপনি দেখেন যে এই 800 এবং 1400 সংখ্যাটি যে ফারাক, সুস্পষ্ট হয়ে প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখ্যক এই হতাহতের শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এবং পুলিশ অফিসার যারা আছেন, সদস্য রয়েছেন, তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনি যেটি করছেন সেটি কিন্তু ক্যাঙ্গারু কোর্টের ট্র্যাপ। আপনি যদি এই ন্যায় বিচারের শর্তগুলো পূরণ করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেন, তাহলে সেই আলোচনাটার সুযোগ থাকতো, যেখানে সত্যিকারের অপরাধী কি বা ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার কতটুকু রয়েছে সেই বিষয়টি আলাপ আলোচনা করার সুযোগ থাকতো। শুধুমাত্র কারাগারের অভ্যন্তরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য সহ 112 জন শুধুমাত্র কারাগারের অভ্যন্তরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আপনার কি মনে হয় তারেক রহমান বা বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিরকম অবস্থান হতে পারে? কারণ তারা বারবার 5টি প্যারামিটারের কথা বলেন, যে পারস্পরিক সম্মানের কথা বলেন। এই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি এক্সপেকটেশন? সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক ঐতিহ্য এবং আমাদের একসঙ্গে লড়ার ইতিহাস আছে। তো সে কারণে, এবং একই সঙ্গে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ একটি দেশ, যে কারণে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভারতের সঙ্গে একটা ইতিবাচক একটি সম্পর্ক, এবং যেই সম্পর্কটা বিশেষ করে আওয়ামী লীগ সরকার ভারত সরকারের সঙ্গে নিশ্চিত করেছিল, জনগণ কেন্দ্রিক যে সম্পর্ক সেটি উন্নত করার চেষ্টা করেছিল। আমরা যে কারণে সবসময় এটি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের স্বার্থেই ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক নিশ্চিত করা প্রয়োজন। এবং আজকে বাংলাদেশের অভ্যন্তরে যেটি হয় সেটি হচ্ছে যে বিশেষ করে পপুলিস্ট রাজনীতির স্বার্থে, কিংবা বিশেষ করে বাংলাদেশে যেহেতু উগ্রবাদী রাজনীতির একটা বাস্তবতা আছে, সেই উগ্রবাদী রাজনীতিকে এক ধরনের সন্তুষ্ট করার কারণে দলীয় রাজনীতির রেটরিকের মাধ্যমে কিন্তু কূটনীতি নির্ধারণ করার চেষ্টা করা হয়। সংখ্যালঘু হিন্দু যারা বিশেষ করে, তাদের উপরে একের পর এক অত্যাচারের অভিযোগ উঠেছে। আপনারা সরব হয়েছেন বারবার, বিএনপি নেতাকর্মীরাও বলেছেন। সেখানে তারেক রহমান তিনি ক্ষমতায়, সেখানে যদি তারেক রহমানের কাছে এক্সপেকটেশন কি? দেখুন, আমাদের প্রত্যাশা আসলে জনগণকে কেন্দ্র করে, কারণ আমরা যেহেতু একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সাধুবাদ জানাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হচ্ছে, এটিকে আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক মনে করি না। বাংলাদেশের অভ্যন্তরে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, রাষ্ট্র পৃষ্ঠপোষকতা, এটি অনেক সময় পরিচালিত হয়েছে, এবং বিএনপির ট্র্যাক রেকর্ড কিন্তু আশা জাগা নিয়ে নয়। বিশেষ করে 2001 সালে ক্ষমতার পালাবদলের পরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যে মাত্রায় ঘটেছে, খুন, হত্যা সহ সম্পদ লুট করার ঘটনা কিন্তু অবিশ্বাস্যভাবে বেড়েছে, এবং বাংলাদেশে এই প্রবণতা বিশেষ করে গত 1.5 বছর এই প্রবণতা শক্তিশালী হয়েছে। মধ্যবর্তী সময়ে রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি তারা কিন্তু ক্ষমতাতেই ছিল, কোনো না কোনোভাবে তারা আসলে ক্ষমতার অংশীদারি ছিল, এবং তারা এই গত 18 মাসে কিন্তু এটি মোকাবেলা করার ক্ষেত্রে তারা কোনো ধরনের সাফল্য কিংবা কোনো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এটি মনে করার কোনো কারণ নেই। আশঙ্কার মধ্যে কি আপনারা এখন থেকেই পড়েছেন একটা দোলাচলের মধ্যে? যদি আচমকা ভারত রাজি হয়ে যায় শেখ হাসিনাকে যদি ফেরত পাঠাতে, তখন আপনারা কি করবেন? আশঙ্কা কি তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যে এখন থেকেই? আপা কি বলছেন? মানে আপা মানে শেখ হাসিনা আপনাকে কি বলছেন? আপনি তো একেবারে ক্লোজ এড শেখ হাসিনার। দেখুন, এটা কোনো প্রশ্নই আসে না, কারণ সেই ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা তিনি দেশে ফেরার কথা বলেছেন, এবং দেশে ফেরার শর্ত হিসেবে আইনের শাসন এবং এক ধরনের গণতান্ত্রিক সরকার, এই বিষয়গুলো তো কিন্তু তুলে ধরেছেন, এবং এটির মাধ্যমে কিন্তু শুধুমাত্র তার ব্যক্তিগত প্রত্যাবর্তন, একই সঙ্গে আমাদের যে বাংলাদেশের জনগণের যে সামষ্টিক সংগ্রাম, যে একটা আইনের শাসন থাকবে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকবে, এবং জনগণের নির্বাচিত সরকার, সত্যিকারের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশ থাকবে, যে কারণে শেখ হাসিনার সংগ্রাম এবং বাংলাদেশের জনগণের সংগ্রাম কিন্তু অভিন্ন এবং একটা ঐক্যবদ্ধ সূত্রে গাঁথা রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন, তার নিরাপত্তা, ইতিমধ্যে আপনারা শুনে থাকবেন সজীব ওয়াজেদ জয় তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি নিয়ে কোনো ধরনের অস্বস্তির কোনো কারণ নেই। এটি নিয়ে আমরা বিশেষ করে আমরা সম্পূর্ণভাবে এটি নিয়ে আত্মবিশ্বাসী। ভারত বাংলাদেশ ক্রিকেট, যে ক্রিকেটটা পাকিস্তানের ক্ষেত্রে বারবার দেখতাম, ম্যাচ বয়কট, ক্রিকেট না খেলা, বারবার প্রতিপক্ষকে আক্রমণ করা, বাংলাদেশেও সেই একই পদক্ষেপ দেখা গেল যে ভারত বাংলাদেশ যে ক্রিকেট ম্যাচ, সেই ম্যাচের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হলো। সেটা কোথাও গিয়ে পাকিস্তান ভারতের ম্যাচের ক্ষেত্রে যতটা না থাকে বা থাকার সম্ভাবনা তৈরি হয় গত 18 মাস বা তার বেশি সময় জুড়ে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ম্যাচ বা ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে এই বিষয়টির কোনো আজ ভাই অনুভব করছেন? এই বিষয়টি কোথাও গিয়ে যেন ট্রান্সফার হয়ে বাংলাদেশের ক্ষেত্রে চলে গেল? একটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু একটা ইতিবাচক সম্পর্কে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের যে সাংস্কৃতিক ঐক্যবদ্ধ অবস্থান ভারতের মানুষের সঙ্গে, ভাষা হোক, সংস্কৃতি হোক, দৃষ্টিভঙ্গি হোক,
জীবন আচার হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ সেটি অনুভব করে। সেটি হচ্ছে যে এটা উগ্রবাদী রাজনৈতিক গোষ্ঠীর নিজস্ব রাজনৈতিক অবস্থান, এটি বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি কিংবা প্রত্যাশা প্রতিফলন করে বলে মনে করি না। বাংলাদেশের জনগণ কিন্তু এটা মিস করছে অনেক, কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেটাররা একটা ক্রিকেট লাভিং নেশন হিসেবে বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে খেলুক, আসুক, এটি চেয়েছে। যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে এটি আসলে একটা এই সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটি শুধুমাত্র উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য তারা করেছে। মোদ্দা কথা হলো ইউনূস তাড়ালেন শেখ হাসিনাকে, তারেক রহমান ফেরাবেন হাসিনাকে, মানে সেরকমই আজ করছেন না। বাংলাদেশের জনগণই আসলে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার জন্য উন্মুখ হয়ে আছে, এবং দেশরত্ন শেখ হাসিনাও যে আইনের শাসন, গণতান্ত্রিক সরকারের যে শর্ত দিয়েছেন, এটি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং গণতন্ত্রের শর্ত। শেখ হাসিনা বিজয়ীর বেশেই বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের জনগণ সেভাবেই তাকে গ্রহণ করবে। বিএনপি জেতার পর, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে কি কি সুবিধা পেল? 5টা পয়েন্ট গুনে গুনে বলুন। দেখুন, আমি আবারও সুস্পষ্ট করে বলছি যে আমরা আসলে অন্যদের ইকুয়েশনের উপরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে না। আমরা আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের যে আত্মশক্তি, জনগণের সঙ্গে যে আমাদের সম্পৃক্ততা, বাংলাদেশের জনগণের যে বৃহত্তর কল্যাণ, এটিকে আসলে আমরা এটিকেই আমরা প্রাইম ফোকাস ধরে আমরা কাজটা করতে চাই। এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা একটা ন্যায়ের লড়াই আছে, যেহেতু আমরা এক ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আছি, এই সংগ্রাম আসলে সমীকরণ যাই হোক না কেন, সমীকরণ আসলে আওয়ামী লীগে বদলে দেবে। সমীকরণ তারা যেটাই কৃত্রিমভাবে তৈরি করুক না কেন, ইতিহাস আসলে আওয়ামী লীগ নির্ধারণ করবে। পরিবর্তিত যে রাজনৈতিক বাস্তবতা, দখলদার ইউনূসের শাসনের অবসান এবং একটা এক ধরনের নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে এসেছে। একই সঙ্গে এই পরিবর্তিত যে রাজনৈতিক বাস্তবতা, এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে আমরা আমলে নেব। এটির আলোকে কি ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কৌশল গ্রহণ করতে, অবশ্যই আমাদের সেই ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের সেই অ্যাডাপ্টেবিলিটি আছে। প্রত্যেক দিনে তো নিয়মিত যোগাযোগ নিশ্চিত আছে। এই নির্বাচন, তারেক রহমান, এই নিয়ে শেষ কথা কি হলো, কি প্রসঙ্গে, মানে কি বললেন তিনি? দেখুন, শেখ হাসিনা বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম, এটি গণতান্ত্রিক সংগ্রামের সিম্বল হচ্ছেন তিনি। আমাদের যে লড়াই চলছে, এই লড়াইয়ের আইকন হচ্ছেন তিনি, এবং একই সঙ্গে বাংলাদেশের স্ট্যাবিলিটির প্রতীক হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একজন চ্যাম্পিয়ন হচ্ছেন শেখ হাসিনা। তো যে কারণে শেখ হাসিনা আসলে সারা জীবন তিনি লড়েছেন জনগণের জন্য, সারা জীবন ভরসা করেছেন জনগণের উপরে। এখনো তিনি আসলে সেভাবেই তার কর্মকৌশল নির্ধারণ করছেন, এবং তিনি অত্যন্ত আশাবাদী বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক সংগ্রামে বিজয়ী হবে। তার নিজস্ব জনপ্রিয়তাকে কেন্দ্র করেই ফের শেখ হাসিনাকে দেখা যাবে বাংলাদেশের মসনদে, এমনই আশা করছেন তারাও। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়, ব্রতিন কুণ্ডু এবং ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।